সম্মান দ্বিতীয় বর্ষের সকল স্টুডেন্টকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম প্রতিনিধি মৌলসমূহের রসায়ন কোর্সের হাইড্রোজেন চ্যাপ্টার দিয়ে। তো গত ক্লাসে আমরা হাইড্রোজেনের অনেকগুলো টপিক আমাদের আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটা আউটলাইন আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে আমরা আলোচনা করব হেভি ওয়াটার নিয়ে। তো চলেন হেভি ওয়াটার কি একটু দেখি। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে হাইড্রোজেনের 3 ধরনের আইসোটোপ আছে, রাইট? একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে? সবার পারমাণবিক সংখ্যা 1, তাই সবাই হাইড্রোজেন। পার্থক্য কোথায়? সবার ভর সংখ্যায় পার্থক্য। তো পানি বলতে আমরা যে আইসোটোপের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, পানি বলতে আমরা যে পানিকে যে H2O কে বুঝি সেটা আসলে প্রোটিয়ামের হাইড্রোক্সাইড। মানে এখানে যে হাইড্রোজেনটা সেটা আসলে হচ্ছে প্রোটিয়াম। বোঝা গেল? তো গত ক্লাসে কিন্তু বলেছিলাম প্রোটিয়াম কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় এনভায়রনমেন্টে, রাইট? তো সেটা কিন্তু প্রোটিয়াম। তো এখন ভারী পানিটা কি? ভারী পানিটা হচ্ছে ডিউটেরিয়ামের অক্সাইড। ডিউটেরিয়ামের অক্সাইডটা হচ্ছে ভারী পানি। কেন ভারী? কারণ ভর সংখ্যা বেশি, ভারী। প্রোটিয়ামের তুলনায় ভারী না, তাই হচ্ছে যে কি এটাকে বলা হয় ভারী পানি। তো পানি ভারী হয়ে গেছে বলে এটার কি ফিজিক্যাল প্রপার্টিজ কি আলাদা হয়ে যাবে নাকি? ভৌত ধর্ম কিন্তু নরমাল পানি থেকে আলাদা হয়ে যাবে না। ঠিক আছে? নরমাল পানি যেমন হচ্ছে যে কি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, ভারী পানিও কিন্তু একই রকম বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। এটার রাসায়নিক ধর্মও কিন্তু ভারী পানি নরমাল পানির মতো। ঠিক আছে? আমাদের ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যেমন বিক্রিয়া করে হাইড্রোকার্বন তৈরি করে, হ্যাঁ? এরকম ভারী পানিও কিন্তু সেম। এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে আপনি যদি ভারী পানির বিক্রিয়া করান তাও কিন্তু আপনার কি বলেন তো, হ্যাঁ, হাইড্রোকার্বনই তৈরি হবে আর অক্সাইড তৈরি হবে, হাইড্রোক্সাইড তৈরি হবে। এখানে তো এইচ দিব না, এইচ দিলে তো প্রোটিয়াম বোঝা যাবে। এখানে এইচ এর বদলে ডি দেই, তাহলে ডিউটেরিয়াম বোঝা যাবে। ঠিক আছে? হ্যাঁ, একই রকম কোনো পার্থক্য নাই। যেমন আমরা যদি সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হয় বলেন তো? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় না? ঠিক একই রকম সালফার ট্রাইঅক্সাইডের সাথে আপনি যখন ভারী পানির বিক্রিয়া করাবেন তখন হচ্ছে ভারী সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, ভারী। আর কিছুই না, ভারী সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আমরা ভারী পানিকে আলাদা করে কেন পড়ছি? ভারী পানিকে আলাদা করে পড়ার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রিজন হচ্ছে, কারণ হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ভারী পানিকে গতি মন্থরক বা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। এজন্য ভারী পানিকে আমরা আলাদা করে পড়ছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেনের যে বিভিন্ন রকম বন্ড, হ্যাঁ, হাইড্রোজেনের বিভিন্ন রকম বন্ড আছে সেটা আমরা পড়বো, বা বন্ড ফরমেশন হাইড্রোজেনের কিভাবে হয়। তো হাইড্রোজেনের বন্ড পড়ার আগে অবশ্যই হাইড্রোজেনের আগে অক্সিডেশন স্টেটটা একটু জানা লাগে। হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট বা জারণ মান, হ্যাঁ, 3 ধরনের, 0, আর হচ্ছে -1, +1, 0, -1। +1 কোথায় দেখা যায়? পানিতে +1 দেখা যায়। 0 দেখা যায় হাইড্রোজেন অণুতে। ফ্রি অণুর আমরা জানি ফ্রি মৌলের জারণ সংখ্যা কত? 0। এরপরে বিভিন্ন ধরনের হাইড্রাইড গুলা যে আছে, হ্যাঁ, যেমন সোডিয়াম হাইড্রাইড, এখানে কিন্তু -1। ঠিক আছে? আর হাইড্রোজেন কিভাবে বন্ধন তৈরি করে? হাইড্রোজেন বন্ধন করে 3 ভাবেই করে। ইলেকট্রন ত্যাগের মাধ্যমে করে, শেয়ারের মাধ্যমে করে, গ্রহণের মাধ্যমে করে। 3 ভাবে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তো এগুলা এই তো গেল হাইড্রোজেনের বন্ধনের কথা। আর এরপর আসেন হচ্ছে হাইড্রোজেন বন্ড নিয়ে। এগুলা নিয়ে ডিটেইলে আমি পড়াচ্ছি না, কারণ এগুলা তো আমাদের পড়া। তো এগুলা নিয়ে আমি বিস্তারিতভাবে আর যাচ্ছি না আরকি। কারণ এগুলো আমাদের সবারই কম বেশি ছোট ক্লাসে পড়ে আসা হয়েছে। আর হাইড্রোজেন বন্ডটা নিয়ে আলোচনা করি। হাইড্রোজেন বন্ডটা কি? উম হাইড্রোজেন বন্ডটা হচ্ছে বলেন তো, আসলে এটাকে বন্ড আসলে বলা উচিত না। কারণ এটা আসলে একটা খুবই দুর্বল একটা বল। যা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল থেকে শক্তিশালী, কিন্তু আয়নিক বা সমযোজী বন্ধন থেকে দুর্বল। হাইড্রোজেন বন্ড হচ্ছে এমন একটা ফোর্স যা ভ্যান ডার ওয়ালস বল, হ্যাঁ? ভ্যান ডার ওয়ালস বলের কথা পড়ছেন না? সেই ভ্যান ডার ওয়ালস বল থেকে শক্তিশালী, কিন্তু সমযোজী বা আয়নিক থেকে দুর্বল। ধরেন এটা একটা হাইড্রোজেনওয়ালা যৌগ, হ্যাঁ? এখানে এটা কি? এখানে হচ্ছে যে কি, ধরেন এখানে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হইতে হবে একে। সেটা তীব্র তড়িৎ ঋণাত্মক তীব্র হইতে হবে, কিন্তু পর্যায় সারণীর সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু ফ্লোরিন। এবার হচ্ছে অক্সিজেন, এরপর হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে? ফোন মনে রাখবেন। হ্যাঁ? যখন হাইড্রোজেনের সাথে এরকম তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যুক্ত থাকবে তখন ওই হাইড্রোজেন বন্ড গঠন করার প্রবণতা তৈরি করে। কিভাবে করে? যখন এরকম হয় বিষয়টা, যখন ওর সাথে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকে, হ্যাঁ, পরমাণু যুক্ত থাকে, তখন কি করে বলুন তো? এদের মাঝখানে এরা তো একটা ইলেকট্রন শেয়ার করছে, রাইট? তো এই শেয়ারকৃত ইলেকট্রনটা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল তার দিকে টানতে থাকার ফলে এখানে আংশিক ঋণাত্মক এবং এখানে আংশিক ধনাত্মক, হ্যাঁ, চার্জের সৃষ্টি হয়। তখন এই যৌগটার কাছে এমন কোনো পরমাণু বা এমন কোনো যৌগ যদি আসে যেখানে যদি কোনো পরমাণু সে নিজেও ইলেকট্রোনেগেটিভ হয়,
হ্যাঁ, তার যদি সাইজ স্মল হয়, স্মল ইন সাইজ, হ্যাঁ, এবং কি বলেন তো তার কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, হ্যাঁ, যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে এই যে আংশিক ধনাত্মক যেটা, আর এটা তো নিজেই নেগেটিভ, রাইট? হ্যাঁ, এটাও ধরেন আংশিক ঋণাত্মক হয়ে আছে, কারণ ওর কাছে অনেকগুলো ইলেকট্রন, সে নিজেও তো তীব্রতর ঋণাত্মক, তখন ওর মধ্যে একটা কি একটা ফোর্সেস তৈরি হবে। এই ফোর্সটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। খেয়াল করেন, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড না, এটা কিন্তু নরমাল সমযোজী বন্ধন, কিন্তু দেখেন অন্য যৌগের সাথে যে বন্ধনটা তৈরি করছে সেটা হচ্ছে অন্য যৌগের পরমাণুর সাথে যে বন্ধনটা সে, যে হালকা ফোর্সটা সে ক্রিয়েট করছে আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক হওয়ার কারণে, সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, আরো যদি ক্লিয়ার করি, আরো যদি বলি, তখন উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। আমি উদাহরণটা যাব, তবে টাইপসটা পড়ার পরে টাইপসের মানে হাইড্রোজেন বন্ধনে তো দুই রকম আছে, সেই রকমটা বলি, সেখানে আমি উদাহরণগুলো দিই। তো হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আন্তঃ আণবিক, আর একটা হচ্ছে অন্ত আণবিক। হ্যাঁ, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড ইন্টার মলিকিউলার, হ্যাঁ, ইন্টার, আর অন্ত আণবিক হচ্ছে ইন্ট্রা। ঠিক আছে, আন্তঃ আণবিক হচ্ছে ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে, ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে, বা একই রকম দুইটা আলাদা যৌগের মধ্যে, একই রকম আলাদা আলাদা যৌগের মধ্যে হয় আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ডটা। হ্যাঁ, আর অন্ত আণবিক হচ্ছে একটাই যৌগের অণু, সেই একটা অণুর মধ্যেই হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডটা গঠিত হয়। হাইড্রোজেন বন্ড কিন্তু কেমিস্ট্রি পুরো গেমই চেঞ্জ করে দেয়। ঠিক আছে, পুরো হোল অনেক কেমিস্ট্রিতে অনেক পার্থক্য হয়ে যায় শুধুমাত্র হাইড্রোজেন, মানে যৌগগুলোর মধ্যে মৌলগুলোর অনেক ফিজিক্যাল প্রপার্টিসে অনেক পার্থক্য হয়ে যায় হাইড্রোজেন বন্ধনের কারণে। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড আছে, এখানে একটা অণু হাইড্রোজেন ফ্লুরাইডের, এখানে হাইড্রোজেন ফ্লুরাইডের আটটা অণু, এখানে হাইড্রোজেন ফ্লুরাইডের আটটা অণু। ঠিক আছে, এখন দেখেন ফ্লুরাইড কি, সরি ফ্লুরিন কি তড়িৎ সে কি করবে বলেন তো, ওর দিকে হচ্ছে যে কি ইলেকট্রন গুলাকে নিজের কাছে পুল করবে, তাহলে কি হবে, ডেল মাইনাস হবে। এখানেও সেম অবস্থা, এখানে পুল করবে, এখানে ডেল মাইনাস, আর এখানে কি ডেল প্লাস, আংশিক ধনাত্মক, এখানে ডেল প্লাস, তাহলে মাইনাস প্লাস, তার মানে কি এখানে এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে, যেটা নামই হচ্ছে হাইড্রোজেন বন্ড। এখানেও দেখেন সেম, রাইট? এখানেও দেখেন সেম হাইড্রোজেন বন্ড। এখানেও দেখেন এই যে এখানে কি হবে, মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তাহলে কি এই যে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। দেখেন এই এটা এটা গেল কি, এটা কি হলো দেখেন, আন্তঃ আণবিক ভিন্ন ভিন্ন দুইটা যৌগের মধ্যে, ভিন্ন ভিন্ন বা একই যৌগের আলাদা আলাদা দুইটা অণুর মধ্যে, আবার ভিন্ন যৌগের মধ্যে হইতে পারে, কিন্তু দেখেন ভিন্ন যৌগের মধ্যে, আমি আন্তঃ আণবিক ইন্টার মলিকুলার এক্সাম্পল দিচ্ছি কিন্তু, যেমন দেখেন অ্যালকোহল, অ্যালকোহল যদি নেন আর এখানে যদি পানি নেন, রাইট? অ্যালকোহল নেন, এখানে যদি আপনি পানি নেন, হ্যাঁ, না এখানে উল্টাটা করে ফেললাম, না উল্টা করা যাবে না, যদি আপনি পানি নেন তাহলে কি হবে, এখানে মাইনাস হবে, রাইট? হ্যাঁ, এখানে মাইনাস হবে, এরপরে কি হবে, এখানে প্লাস হবে। তো দেখেন এই ভিন্ন 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 দুইটা যৌগের অণুর মধ্যে হয়, আবার কি বলেন তো, একই যৌগে দুটো ভিন্ন অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তার মানে আন্তঃআণবিকটা হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন, খেয়াল করেন ভিন্ন ভিন্ন, হ্যাঁ ভিন্ন ভিন্ন হচ্ছে, দুইটা সেপারেট সেপারেট যৌগের মধ্যে হচ্ছে, সেটা একই যৌগের দুইটা সেপারেট অণু হইতে পারে, সেটা দুইটা ভিন্ন যৌগের দুইটা ভিন্ন অণু হইতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আন্তঃআণবিক, শোনেন। আর অন্তঃআণবিকটা কেমন, অন্তঃআণবিকটা আচ্ছা, আন্তঃআণবিকের কিছু ইয়া আমি বলে ফেলি, ফেনোমেনা আমি বলে ফেলি, ঘটনা, মানে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য যৌগগুলোর মধ্যে, হ্যাঁ, কি কেমিস্ট্রিতে কি ধরনের চেঞ্জ পরিবর্তন দেখা যায়, কি ব্যতিক্রম গুলো দেখা যায়, সেটা একটু আমি বলে ফেলি। যেমন অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য ধরেন পানি তরল হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটার ব্যাখ্যা আপনি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে ধরেন এরপরে আছে কি বলেন তো, এমোনিয়া, এমোনিয়া হচ্ছে যে কি বলেন তো, এমোনিয়া পানিতে এমোনিয়ার স্ফুটনাঙ্ক, হ্যাঁ, এমোনিয়ার স্ফুটনাঙ্ক ফসজিনের থেকে বেশি, এটার ব্যাখ্যা আপনি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দিয়ে দিতে পারবেন। এরপরে সমআণবিক ভর বিশিষ্ট ইথারের চেয়ে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি, এটার ব্যাখ্যা আপনি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিয়ে দিতে পারবেন। সমআণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলের দ্রাব্যতা ইথারের চেয়ে বেশি, এবং এরকমও আসতে পারে যে ইথার পানিতে দ্রবীভূত হয় না, অ্যালকোহল কেন হয়, কারণ অ্যালকোহল কেন হয় সেটার ব্যাখ্যা অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি, খেয়াল করেন এই যে এখানে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তো ইথারের তো ধরেন এই হাইড্রোজেন বন্ড করার কেউ তৈরি করার কোনো হাইড্রোজেন নাই, রাইট? তো এই জন্য হচ্ছে যে কি আর কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথেও যুক্ত না।
তো এই ব্যাখ্যাগুলা আপনি হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিয়ে দিতে পারবেন। কি বললাম? যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন পানি তরল, হাইড্রোজেন সালফাইড গ্যাস, অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক ফরজিনের চেয়ে বেশি, ইথারের অ্যালকোহলের চেয়ে স্ফুটনাঙ্ক কম, বা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি, অ্যালকোহল পানিতে দ্রাব্যতা ইথারের চেয়ে বেশি, লটস অফ ইসে আপনি এরকম ঘটনা আপনি হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? এরপর আসেন অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডটা কি ইন্ট্রামলিকুলারটা কি খেয়াল করেন। এইটা দেখেন, আমি এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এগুলো মুছে দিলে একটু সোজা হবে। এই যোগটা একটু দেখেন, এটা কি? এটা হচ্ছে অর্থোহাইড্রক্সি নাইট্রোফেনল, রাইট? নাইট্রোবেনজিন, সরি, এক্সট্রিমলি সরি। অর্থোহাইড্রক্সি এটা হচ্ছে যেখানে নাইট্রোমূলক থাকবে সেটা তো 1, আর 2 নাম্বার পজিশনে কি যেখানে কার্যকরী মূলক থাকবে আরেকটা, সেটা হচ্ছে যে কি 2, 2 নাম্বার হবে, তাহলে 3, 4, 5। নামকরণ তো আমরা জানি সবাই। তো এই 2 নাম্বার পজিশনটার নাম কিন্তু অর্থ পজিশন, রাইট? তো দেখেন, তো এটার নাম কি? অর্থোহাইড্রক্সি নাইট্রোবেনজিন। তো দেখেন, এই যে দেখেন এখানে কি হবে দেখেন, এই অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে নাইট্রোজেনের তুলনায় তড়িৎ বেশি। তড়িৎ বেশি হওয়ার কারণে ও হচ্ছে নিজের দিকে ইলেকট্রন মেঘকে ওর দিকে টেনে নিবে, তাহলে এটা হচ্ছে ডেল মাইনাস। আর এদিকেও সেম ঘটনা করতেছে। হ্যাঁ, এখানে ডেল মাইনাস আর এখানে হচ্ছে ডেল প্লাস। তাহলে কি হবে? এই যে মাইনাস আর প্লাসের মধ্যে কি হবে দেখেন তো, এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে। এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। খেয়াল করেন, এখানে কিন্তু অন্য কোনো ভিন্ন কোনো পরমাণু, ভিন্ন কোনো যৌগের অণু আসা লাগে নাই। ওই একটা যৌগের মধ্যে কিন্তু এই ঘটনা, হাইড্রোজেন বন্ডটা ফর্ম হয়ে গেছে। এই জন্য এটার নাম হচ্ছে অন্তঃআণবিক। এখানেও দেখেন অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এখানেও সেম। এখানে হচ্ছে যে কি হাইড্রোজেন বন্ড তৈরি হবে। বুঝতে পেরেছেন? সেম একই যৌগের মধ্যে, একই যৌগের অণুর মধ্যে এই ঘটনাটা ঘটছে। বোঝা গেল? খেয়াল করেন, অন্তঃআণবিক আন্তঃআণবিক দেখেন, আপনারা যখন ওই যে কলেজে যখন বিতর্ক প্রতিযোগিতা হয়, তখন সেটা কি হয়? বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে হয়। সেটা কি ইন্ট্রা ইন্ট্রা কলেজ বিতর্ক প্রতিযোগিতা, কলেজ বিতর্ক প্রতিযোগিতা, তখন বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে হয়, বিভিন্ন বিভাগের মধ্যে হয়। আর যখন বলবে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা, তখন কিন্তু একটা কলেজের সাথে অন্য কলেজের হবে। সেটা হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? তো এভাবেই গেল বিষয়টা। আর অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড যেটা, যে ইন্ট্রামলিকুলার, সেটার কিছু ঘটনা কি আছে? সেটার ঘটনা যেমন ধরেন অর্থ নাইট্রোফেনল, যেমন বলবে যে কি অর্থ নাইট্রোফেনল, হ্যাঁ, বা অর্থ হাইড্রক্সি নাইট্রোবেনজিন, যেটা এটার নাম অর্থ নাইট্রোফেনলও কিন্তু। তো এটা পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু প্যারা আর মেটাটা হয়। কেন? এই একই জন্য, কারণ এটা যেহেতু এই নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলছে, তাই এটা কি একক অণু হিসেবে থাকে। পানির পানির সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করা তো হাইড্রোজেন নাই, ফ্রি হাইড্রোজেন তো নাই ওর। এজন্য ও একক অণু হিসেবে থাকে, এজন্য ও পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু প্যারা আর মেটা কিন্তু দ্রবীভূত হয়। হ্যাঁ, এরকম আপনার প্রশ্ন আসতে পারে অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইডের তুলনায় প্যারা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইডের পানিতে দ্রাব্যতা অনেক বেশি। কেন? হ্যাঁ, আবার প্রশ্ন এরকম আসতে, ফেনল পানিতে দ্রবীভূত হয়। ফেনল কেন পানিতে দ্রবীভূত হয়? সেটা তো জানার কথাই, তাই না? এই যে কেন দ্রবীভূত হবে সেটা কিন্তু জানার কথা, তাই না? এখানে পুল করবে, ডেল প্লাস তৈরি হবে, আর পানির যে ঋণাত্মক অংশটা তার সাথে যুক্ত হবে, এবং এই জন্য ফেনল পানিতে দ্রবীভূত হবে। তো এই গেল হাইড্রোজেন বন্ডের কথা, বিষয়টা। এটা গেল হাইড্রোজেন বন্ড, রাইট? আর কিছু বলার নাই হাইড্রোজেন বন্ড নিয়ে। আর হচ্ছে যে কি আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে নেক্সট যে টপিকটা পড়বো, সেটা হচ্ছে যে কি ভবিষ্যৎ জ্বালানি হিসেবে হাইড্রোজেনের সম্ভাবনা। আমরা দেখেন জ্বালানি হিসেবে কিন্তু বর্তমানে আমরা কি ইউজ করি বলেন তো? কয়লা, পেট্রোল, এলপিজি, এগুলোই তো ইউজ করি। হ্যাঁ, এসব জ্বালানি কিন্তু পরিবেশের উপর অনেক বিরূপ, মানে অনেক মারাত্মক ক্ষতিকর প্রভাব আছে, তাই না? আর এইগুলা কিন্তু আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে, এগুলা কিন্তু শেষও হয়ে যাচ্ছে, অফুরান না কিন্তু, এগুলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে বলে কিন্তু উন্নত বিশ্বে এখন বিকল্প জ্বালানি নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। এবং এই জল্পনা কল্পনার এই এই জল্পনা কল্পনার উপাদান হিসেবে কিন্তু হাইড্রোজেনকে ব্যবহার করার তোড়জোড় চলছে, যে হাইড্রোজেনকে ভবিষ্যৎ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় কিনা। এটা কেন? কারণ দেখেন, রকেটের জ্বালানি হিসেবে আমরা অলরেডি কিন্তু হাইড্রোজেন ইউজ করি। এখন ডে টু ডে লাইফে আমরা হাইড্রোজেনকে ইউজ করতে পারি কিনা বা ব্যবহার করতে পারবো কিনা, সেইটা এখন নিয়ে ব্যাপক গবেষণা চলছে। কেন চলছে? এই 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 চার্টটা যদি আপনারা একটু দেখেন, খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পার লিটারে হাইড্রোজেনের মানে হাইড্রোজেনের নির্গত শক্তির পরিমাণ কত। হ্যাঁ, কিলোজুলে নির্গত শক্তির পরিমাণ কত। এবং আপনারা জেনে অবাক হবেন যে হাইড্রোজেনের শক্তি নির্গমনের মাত্রা, হ্যাঁ, শক্তি নির্গমন কিন্তু পেট্রোলের চেয়েও বেশি। পেট্রোলের চেয়ে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার কতগুলো সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা কি? প্রচুর পরিমাণে পাওয়া যায়, রাইট? আর পলিউশন ফ্রি।
হ্যাঁ? তারপরে ধরেন অনেক বেশি দক্ষ, মানে কারণ অনেক বেশি শক্তি নির্গত করতে পারে পার লিটারে, হ্যাঁ? এরপরে হাইড্রোজেন কিন্তু খুব ভালো একটা রিডিউসিং এজেন্ট, হ্যাঁ? খুব ভালো একটা রিডিউসিং এজেন্ট, খুব ভালো একটা বিচারক। কেন? এইজন্য আমরা শিল্প কারখানায় কিন্তু কার্বনের পরিবর্তে হাইড্রোজেনকে হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। কারণ কার্বন হচ্ছে যে কি, যদিও কার্বন অনেক ভালো একটা বিচারক, কিন্তু কার্বনের কিন্তু অনেক পলিউশন এর উপরে, মানে পলিউশন হ্যাজার্ড আছে কিন্তু, মানে পরিবেশের উপরে কিন্তু কার্বনের বিরূপ বিরূপ প্রভাব আছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু হাইড্রোজেনকে ইউজ করতে পারি। হাইড্রোজেন কিন্তু পলিউশন ফ্রি। আর অসুবিধাগুলো কি কি? অসুবিধা হচ্ছে হাইড্রোজেন অনেক দাহ্য, তাই এটার স্টোরেজের ব্যাপারে কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হয়। হ্যাঁ, এবং এর স্টোরেজটা খুবই মানে খুবই কস্ট ইফেক্টিভ আর কি, মানে খুবই ব্যয়বহুল স্টোরেজ প্রক্রিয়াটা। আর হাইড্রোজেনের একটু ভারী কেমন আমি বলি, আপনি যখন হাইড্রোজেনকে কম্প্রেসড করবেন, সংকুচিত করবেন, যে পরিমাণ হাইড্রোজেনকে আপনি সংকুচিত করবেন তার যে ভরটা হবে, সেই সমপরিমাণ পেট্রোলকে সংকুচিত করার পর তার যে ভর হবে তা কিন্তু তার চেয়ে কিন্তু 30 গুণ হাইড্রোজেনটা বেশি, মানে হাইড্রোজেনের ভর 30 গুণ বেশি পেট্রোলের চেয়ে, সমপরিমাণ। কম্প্রেসড হাইড্রোজেনের ভর সমপরিমাণ পেট্রোলের চেয়ে বেশি। এরপরে হচ্ছে যে কি, আর আর কি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু ক্যাটালিস্ট ইউজ করতে হয়, প্রবাহক ইউজ করতে হয়। প্রবাহক হিসেবে হাইড্রোজেনকে প্লাটিনাম প্রবাহকটা ইউজ করতে হয়। হাইড্রোজেনের জ্বালানি ইউজ করার জন্য প্লাটিনাম ইউজ করতে হয়। আর প্লাটিনাম কিন্তু পরিবেশে খুব দুষ্প্রাপ্য, মানে খুব সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, তাই হচ্ছে খুব ব্যয়বহুল হয়ে পড়ে। ঠিক আছে? তো হাইড্রোজেন চ্যাপ্টারটা, আজকের ক্লাসে আমি হাইড্রোজেন পুরো চ্যাপ্টারটা আমি আই হোপ যে এখানে সব কিছু আমি কভার করতে পেরেছি এবং সবকিছু আলোচনা করা হচ্ছে। নেক্সট ক্লাসে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, হ্যাঁ? সবাই সুস্থ থাকেন। আ সবাইকে হচ্ছে সবাইকে আবারও শুভেচ্ছা।